কক্সবাজারের 19টি পয়েন্ট আছে যেদিক দিয়ে আমাদের দেশে এই মরণঘাতী মাদক প্রবেশ করে। এমনকি অনেক পিতামাতাকে সন্তান দ্বারা হত্যা করার ঘটনা আমাদের সামনে অহরহ ঘটেছে। এবং আপনারা যার জ্বলন্ত প্রমাণ আছে, একজন পুলিশ অফিসার যার সন্তানের নাম আপনারা জানেন ঐশী, সে ঐশী এখন কারাগারে আছেন। তো সেই ঐশী, তার বয়স যখন 17 বছর, সেই সময় 16 বছর, সেই সময় তার বাবা এবং মাকে মাদকের পয়সা দিতে অস্বীকার করার পরে তাদের দুইজনকে হত্যা করেছিল। এরকম অনেক ঘটনা আছে, যেমন সন্তান দ্বারা পিতামাতাকে হত্যা করা হয়, আবার পিতামাতা অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত সন্তানকে হত্যা করেছেন। এরকম ঘটনা আমাদের সামনে অহরহই আমরা দেখতে পাই। এর মানে এই মাদকাসক্তের মধ্যে দিয়ে এটি তো আমাদের চোখের সামনে আসে, এবং কিন্তু অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো আমাদের চোখের সামনে আসে না। দেখা যায় যে সন্তান মাদকাসক্তির কারণে বাড়িতে তার বাবা মার উপরে যে অত্যাচারের স্টিম রোলার চালায়, সেগুলো সবাই মুখ খুলে বলেন না। বাসার ভিতরে কতটা অশান্তিতে তারা কাটান। তো এই মাদকগুলো কোত্থেকে আসে, এই মাদকগুলো এত সহজলভ্য কেন? তো সেই জায়গাটা আসলে আমাদের ফোকাস করা উচিত, রাষ্ট্রের ফোকাস করা উচিত যে মাদককে নিয়ন্ত্রণ করবার জন্য যে মাদকের উৎপাদন স্থল, যেখান থেকে মাদকগুলো আমদানি করা হয় যেই দিক দিয়ে, সেই রাস্তাগুলো যদি বন্ধ করা না যায়, তাহলে মাদক নিয়ন্ত্রণ করাটা তো সহজ হবে না। আপনি দেখেন যে আমাদের যে মাদকের কথা বললাম, যে যারা এই নানা ধরনের মাদক নানা পরিমাণের লোকরা গ্রহণ করেন, এই মাদকগুলো বেশিরভাগ আসে আমাদের সীমান্ত পার হয়ে। যেটি বলা হয়েছে যে আমাদের রাষ্ট্রের সীমান্ত অঞ্চলে 104টি মাদকের স্পট আছে, 104টি। এর ভিতরে আপনার দেশের বলে এটা যে বলা হয়েছে যে দেশের 4টি সীমান্ত অঞ্চলে, দেশের পশ্চিম অঞ্চলে 8টি জেলায় 43টি আছে, পয়েন্ট আছে যেদিক দিয়ে মাদক বাংলাদেশে ঢুকে। 4টি জেলার 43টি পয়েন্টে, 8টি জেলার, দুঃখিত। এরপরে দেশের পূর্বাঞ্চলের 4টি জেলার 21টি পয়েন্ট দিয়ে এই মাদক প্রবেশ করে। উত্তরাঞ্চলের 5টি জেলার 21টি পয়েন্ট দিয়ে মাদক আমাদের দেশে প্রবেশ করে, এবং দক্ষিণ পূর্বাঞ্চল অর্থাৎ কক্সবাজারের 19টি পয়েন্ট আছে যেদিক দিয়ে আমাদের দেশে এই মরণঘাতী মাদক প্রবেশ করে। এই মাদকগুলো প্রবেশ করবার পরে এগুলো আমাদের দেশে শুধু মানে আমাদের দেশের লোক গিয়ে ওইখান থেকে মাদক প্রথম থেকে কিনে আনা শুরু হয়েছে না, এই মাদকগুলো আগে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমাদের রাষ্ট্রের মধ্যে পরিকল্পিতভাবে। একসময় যখন মাদকাসক্ত হয়েছে আমাদের একটা শ্রেণী, তাদের মাধ্যমে এটা আরো বিস্তৃতি লাভ করেছে। সুতরাং এটিকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র অত্যন্ত সহজলভ্য করে দিয়েছে যুব সমাজের কাছে। তাদের চরিত্র, তাদের মেধা, তাদের কর্মক্ষমতাকে ধ্বংস করবার জন্য পরিকল্পিতভাবে এই মাদক স্পটগুলো দিয়ে মাদক আমাদের দেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবং সীমান্ত অঞ্চলে, আমাদের সীমান্তের ওপারে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের যতগুলো মাদক কারখানা আছে, যতগুলো ফেন্সিডিল কারখানা আছে, ভারতবর্ষের মধ্যে তার ম্যাক্সিমাম এই সীমান্ত অঞ্চল দিয়ে তৈরি করেছে বাংলাদেশের মানুষকে এই নেশার মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই, এই মাদকের করাল গ্রাস থেকে যদি এই জাতিকে উদ্ধার করা না যায়, তাহলে এই জাতির পরিণতি অত্যন্ত ভয়াবহ। এটি তো গেল এই মাদকের। আরেকটি মাদকের কথা আমি বলি, সেটা হচ্ছে যে এই মাদকের সাথে সাথে আরেকটি নতুন নেশায় আমাদেরকে, আমাদের সমাজ ব্যবস্থাকে, আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে তছনছ করে দিচ্ছে, যেটি পুরোপুরি এখনো আমরা টের পাচ্ছি না। একটা জেনারেশন পার হওয়ার পরে সেটি আমরা হয়তো বুঝতে পারবো। এই মাদকাসক্তির নাম হচ্ছে আজকে আমাদের ভার্চুয়াল জগৎ। এই ভার্চুয়াল জগতে আমাদের সন্তানদেরকে এমন ভাবে আসক্ত করেছে, যেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছি না। এই নেশাটা মাদকের চেয়ে আমি বলবো যে কোনো অংশে কম নয়। এই নেশা আমরা হয়তো বুঝতে পারতেছি না, শারীরিকভাবে তাৎক্ষণিকভাবে এটার কোনো প্রভাব নেই, কিন্তু মানসিকভাবে এর প্রভাব পরবর্তী জেনারেশনের উপরে অত্যন্ত ভয়াবহ। সেই নেশা থেকে আমাদের সন্তানদেরকে রক্ষা করতে হবে। সেজন্য আমি বলবো, এদেশ যারা এখন পরিচালনা করছেন, রাষ্ট্র ব্যবস্থার ভাবা উচিত যে এই মাদকের সাথে সাথে, এই মাদক নিয়ন্ত্রণ করবার সাথে সাথে ভার্চুয়াল জগতের যে আসক্তি, সেই আসক্তি থেকে আমাদের জাতিকে, আমাদের যুব সমাজকে, আমাদের সন্তানদেরকে বাঁচানোর জন্য একটি পরিকল্পনা সরকার হাতে নেবেন। সেটি যদি নেওয়া না যায়, তাহলে আমাদের সন্তানদেরকেও আমরা সেখান থেকে রক্ষা করতে পারবো না। সেজন্য রাষ্ট্রের যেমন
দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।